ইনভাইট করার জন্য ধন্যবাদ। এখানে এমন মানুষজনের সামনে কথা বলছি, বিশেষ করে ডক্টর কামাল হোসেন আছেন, আমাদের সংবিধান প্রণেতা এবং উনি প্রধান দায়িত্বে ছিলেন। ধৃষ্টতাও, কারণ আমি অন্যরা যারা আছেন, যারা বললেন, আরিফ ভাই বললেন, মুস্তাফিজ ভাই বললেন, প্রত্যেকেরই লয়ের ব্যাকগ্রাউন্ড আছে, আমি ওই ব্যাকগ্রাউন্ডের বাইরে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি কনস্টিটিউশন নিয়ে আলোচনায় আমার মতো একেবারে আমজনতারও কিছু না কিছু স্টেক থাকা দরকার, জরুরি বলে মনে করি। কারণ আমি সংবিধান বলতে যা বুঝি সেটা হচ্ছে এটা আমাদের সাথে স্টেটের একটা অ্যাগ্রিমেন্ট। কেউ কেউ বলেন যে সংবিধান খুব কঠিন ভাষা ইত্যাদি ইত্যাদি, বুঝি না, সংবিধান বিশেষজ্ঞের প্রয়োজন হবে। আমার খুব বেসিক একটা কথা আছে, সেটা হলো সংবিধান বিশেষজ্ঞ যদি জরুরি হয়, আমি বলছি না খুব টাফ ইন্টারপ্রিটেশনের কথা, কিন্তু বেসিক আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য যদি প্রয়োজন হয় ওই সংবিধানটা র্যাদার আমাদেরকে এমনভাবে লেখা উচিত যাতে একজন সাধারণ শিক্ষিত মানুষ যিনি পড়তে জানেন তিনি বুঝতে পারেন। সো আমি জানতে চাই আমার স্টেটকে আমি আমার ওপরে কোন কোন বল প্রয়োগ করার ক্ষমতা দিয়েছে। স্টেট কিন্তু একটা কোয়ার্সিভ পাওয়ার, আমি আমার অনেক স্বাধীনতা ছেড়ে দেই স্টেটের কাছে, কিন্তু বিনিময়ে আমি কিছু পাই। সুতরাং আমি কি পাই না পাই এই ব্যাপারে প্রত্যেকটা নাগরিকের জানাশোনা থাকা দরকার, এবং অবশ্যই এটা শুধুমাত্র বিসিএস পরীক্ষার জন্য পড়তে হবে। আমি ধারণা করি বাংলাদেশের শিক্ষিত মানুষের মধ্যে শুধু যারা বিসিএস দিয়েছেন, আমি লয়ারদের বাইরে বলছি, শুধু যারা বিসিএস দিয়েছেন তারা সংবিধান সম্পর্কে কিছু ধারণা রাখেন। কিন্তু আমি কোনোদিন সেরকম সক্ষমতা থাকলে আমাদের স্কুলে ধরুন ক্লাস 9, 10 এবং এসএসসি পরীক্ষার কোনো একটা কোর্সের মধ্যে সংবিধানটা পড়িয়ে দেওয়া দরকার আছে বলে আমি মনে করি, আমি বিশ্বাস করি, সো দ্যাট আমরা বুঝতে পারবো, নাগরিকরা সচেতন হবে। ইনফ্যাক্ট এটা করা হয় নাই, কারণ আমাদের যে ধরনের রাষ্ট্র কাঠামো তৈরি হয়েছে সেই রাষ্ট্র কাঠামো চেয়েছে নাগরিকরা যত অজ্ঞ থাকে তত ভালো। আমি যদি না জানতে পারি যে আমি কি পেতে পারি স্টেটের কাছে, আমি একটা এক্সাম্পল দিই, সংবিধান একটু পরে আসছে, আইনের এক্সাম্পল। আমার খুব মোটামুটি বেশ পছন্দের একটা আইন হচ্ছে, কারণ আমি টর্চারের খুব বিরুদ্ধে, হেফাজতে নির্যাতন এবং মৃত্যু নিবারণ আইন 2013। এটা সরকারকে ঘাট ধরিয়ে করা হয়েছিল, কারণ আমরা ক্যাট যেটা আছে, কনভেনশন অ্যাগেনস্ট টর্চার, সেটাই সিগনেচার করেছিলাম, সেই কারণে আমাদের ওই আইনটা করতে হয়েছে। স্যার, আমাদের নাগরিকরা কি জানেন যে ওই আইনের সংজ্ঞায় বলা হয়েছে নির্যাতন? আমরা জানি যে প্রত্যেকটা আইন যখন শুরু হয় শুরুতে একটা সংজ্ঞা অংশ থাকে, ওখানে বলা হয়েছে শারীরিক বা মানসিক কষ্ট দেয় এমন কিছু হচ্ছে নির্যাতন। অথচ আমাদের সাধারণ নাগরিক জানেন পুলিশ নেবেন, চড়থাপ্পড় তো কোনো ব্যাপারই না, 2-4টা ঘা দেবেন এবং এটা মেনে টেনে হাসি মুখে বেরিয়ে আসতে হবে। এটাই হচ্ছে আমাদের দেশের অবস্থা। অথচ শারীরিক আঘাত দূরে থাকুক, পুলিশ আমাকে চাপ দিয়ে তোকে কিন্তু ক্রস ফায়ারে দিয়ে দেবো, নিয়ে যাবো ইত্যাদি ইত্যাদি, এইরকম কোনো মানসিক চাপ দেওয়ারও তার রাইট নেই। ফলে প্রবলেমটা কোন জায়গায়? প্রবলেম হচ্ছে এডুকেশনের প্রবলেম। আমি লয়ারের কাছে গিয়ে জানতে পারি যে এটা আছে, কিন্তু তার আগে আমাকে তো বুঝতে হবে আমার উপর একটা ভয়ঙ্কর অন্যায় করা হয়েছে। আমাদের কনস্টিটিউশনেও নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে কথাবার্তা আছে, কিন্তু আমরা তো এওয়ের না। সো দিস আর দ্য প্রবলেমস। আমাদের একটা চর্চার মধ্যে থাকতে 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 মনে হয় যে আমরা এটাই হয়তো স্বাভাবিকতা, এবং সরকারগুলো চেয়েছে মানুষ যত কম জানবে তত বেশি ভালো, তত বেশি ভালো। এবং এখন যেটা আমরা জানি না শেষ পর্যন্ত সংবিধান সংশোধন হবে না পুনর্লেখন হবে, প্রচুর ডিবেট হচ্ছে, কুতর্ক হচ্ছে। আমি ফ্র্যাঙ্কলি যদি বলি কুতর্ক হচ্ছে। আজকে এখানে আসার আগে আমি আরেকটা সেমিনারে ছিলাম একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে। আমি সেখানে খেয়াল করলাম সংবিধান পরিবর্তন করতে হবে জন্য যুক্তি দেয়া হচ্ছে এটা যদি আমরা পরিবর্তন না করি, যেহেতু আর্টিকেল 7A আছে 15th অ্যামেন্ডমেন্টের পর, মুস্তাফিজ ভাই রাইটলি বলেছেন, আমিও মনে করি 15th অ্যামেন্ডমেন্ট এত বাজেভাবে হয়েছে এটা বাতিল হয়ে যাওয়ারই সম্ভাবনা, তাতে 7Aও চলে যাবে। কিন্তু যদি নাও গিয়ে থাকে, আমরা যদি একটা সংবিধান লিখেও ফেলি আমাদের মতো করে এবং সবাইকে সেফগার্ড দিয়ে দেই যে এই সময় 24 সালে যারা যা করেছে প্রত্যেককে কেউ আর ভবিষ্যতে কিছু করতে পারবে না, ডু ইউ রিয়েলি বিলিভ শেখ হাসিনা আসার পর তাতে আমরা বেঁচে যাব? নো ওয়ে। বাট এটাই আমাদের সামনে আনা হচ্ছে, ইন্টেলেকচুয়ালরা আনছেন, এবং আমি খেয়াল করলাম এই আলাপটা চলছে। সো কুতর্কও আছে, আবার গুরুত্বপূর্ণ আলোচনা এবং তর্কও আছে, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই যে আজকে এখানে বা ওখানেও খুব ইয়াং পিপল, আমি নিজেও এখানে অনেকের যে বয়স দেখছি, আমি ওই বয়সে কনস্টিটিউশন নিয়ে ভাবি নাই, এবং যেহেতু বিসিএস দেই নাই কখনো, তাই কনস্টিটিউশন পড়াও লাগে নাই, কিন্তু আমি এই প্রেজেন্সটা দেখছি। ইটস নট দ্য ফার্স্ট টাইম। আমি এই ধরনের অনুষ্ঠানে এখানে আগেও এসেছি। আমি আরিফ ভাইয়ের সাথে আবুল মনসুর আহমেদের সংবিধান চিন্তা নিয়ে প্রোগ্রাম করেছি, সংবিধান নিয়ে ঢাকা ইউনিভার্সিটিতে আরেকটা সংগঠনের প্রোগ্রামে এসেছি। সো ইটস এ ভেরি ভেরি গুড সাইন যে আমরা কনসিয়াস হয়ে উঠছি, এটাই আমাদের জন্য সবচেয়ে বড় পাওয়া। রাইটলি আরিফ ভাই বলেছেন, মুস্তাফিজ ভাই বলেছেন, দুজনই, সেটা হচ্ছে এই অভ্যুত্থানের, এটা অভ্যুত্থান, এটা বিপ্লব না। সুতরাং বিপ্লবী সরকার, বিপ্লবী চিন্তা সরিয়ে রাখাই ভালো হবে, এটা জরুরি।
তো এটার একটা সবচেয়ে পজিটিভ জায়গা। এবং আজকে যে প্রবন্ধ, এটাকে আমি একটা জায়গায় খুব গুরুত্বপূর্ণ মনে করি, কারণ হচ্ছে আমরা তর্ক করতে করতে পুনর্লিখন না ছড়ে ফেলবো না কি করব, এই করতে করতে আমাদের কোন জায়গায় পরিবর্তনগুলো দরকার সেই আলাপটা আসলে আর ছিল না। দিনের শেষে তো আমরা আসলে যদি পুনর্লেখনও করি, এখন 72-তে যে কনস্টিটিউশন লেখা হয়েছে সেটার যারা করেছেন তারা পাকিস্তানের সংবিধান লেখার জন্য এন্টাইটেল ছিলেন থ্রু 1970 ইলেকশনস, তাদের এটা লেখার রাইট নাই ইত্যাদি ইত্যাদি। আমার কাছে স্ট্রম্যান ফ্যালাসি মনে হয়, এগুলো কুতর্ক, এগুলো প্রয়োজনীয় না, এসব অপ্রয়োজনীয় তর্ক। আমাদের সামনে যে কনস্টিটিউশনটা আছে সেটা কি ঠিক আছে, সেটা কি কোনো প্রবলেম আছে, বা সেটা ঠিক ছিল সময়ের পরিক্রমায়? এই যে আমেরিকার ইলেকশন হচ্ছে, আমেরিকার প্রত্যেক ইলেকশনের সময় কি ওদের ইলেকট্রাল কলেজ সিস্টেমের যে ইলেকশন এটা নিয়ে আলাপ হয় না? হয়তো। সুতরাং একটা কনস্টিটিউশন ইজ লাইক এ সফটওয়্যার। এখনকার কম্পারেটিভ কনস্টিটিউশনের পণ্ডিতরা বলেন, আজিজ জেড গিন্সবার্গের একটা বিখ্যাত বই আছে, হাউ টু সেভ এ কনস্টিটিউশনাল ডেমোক্রেসি, ওখানে ওরা বলছে ইটস লাইক এ সফটওয়্যার, ইউ হ্যাভ টু আপডেট ইট। সো আপডেট লাগতে পারে, 50 বছর আগেও যদি আমাদের অসাধারণ একটা সংবিধান থেকেও থাকে, সেটা আজকের এই জায়গায় এসে নতুন করে বা অ্যামেন্ড করা, আমি নতুন করে লেখার কথা হচ্ছে, নতুন করেও লেখা যেতে পারে, কিন্তু কোন জায়গাগুলো আমরা অ্যাড্রেস করব, আজকের এই প্রবন্ধে এই জিনিসটা আমাদের সামনে আনা হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ। সবকিছুর সাথে আমাদের একমত হতে হবে না, আমরা ভিন্নভাবে ভাবতে পারি, কিছু অপ্রয়োজনীয় মনে করতে পারি, কেউ আরও কিছু যোগ করতে চাইতে পারি, কিন্তু এই আলাপটা আসলে জরুরি। যারা সংবিধান ছুঁড়ে ফেলে দিয়ে নতুন সংবিধান লিখতে বলছেন, আমি তাদের কাছ থেকে এখনো ঠিকমতো শুনি নাই যে কি করতে চান তারা, আসলে সংবিধানের কোথায় কোথায় খামতি আছে, ওই আলাপগুলো আমি এখন পর্যন্ত দেখিনি। এখানে কয়েকটা ব্যাপারে আমি কয়েকটা মন্তব্য করব। আমি জানি না আরিফ ভাই, মানে খুব আলোচিত একটা বিষয়, 13th অ্যামেন্ডমেন্টের রিভিউতে যদি এটা পুনর্বহাল হয় তাহলে তত্ত্বাবধায়ক ফিরে এমনিতেই আসবে, কিন্তু যদি না আসে, ডোন্ট ইউ ফিল আমাদের একটা তত্ত্বাবধায়ক সরকার দরকার আছে? আমার কাছে মনে হয় আমাদের যাবতীয় সংকট শুরু হয়েছে একটা নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করার জন্য। ইনফ্যাক্ট একটা স্টেট মাফিয়া স্টেটে কনভার্ট হয় এই কারণে, মানে শেখ হাসিনা কেন দেশটাকে এই জায়গায় নিয়ে গেছেন, এটা একটা সহজ উত্তর আছে। উনি নির্বাচন ছাড়া ক্ষমতায় থাকতে চেয়েছেন। আপনি যখন নির্বাচন ছাড়া ক্ষমতায় থাকতে চান, তখন আপনাকে ইনস্টিটিউট ভাঙতে হবে, আপনাকে তখন বিরোধী দলকে অপ্রেস করতে হবে। খাদিজার কথা আসলো, নেহায় তো মাইনর শিশু ছিল ওই সময়, আপনি ওকে আইন পাশ কাটিয়ে জেলে নিলেন, এবং সর্বোচ্চ আদালত আপিল বিভাগে তার হিয়ারিং পিছিয়েছে, তাকে আরও কিছুদিন জেলে রাখার জন্য। তো সবই করেন, উদ্দেশ্য একটাই, উদ্দেশ্য হচ্ছে আপনি ভয় দিয়ে দেশ শাসন করতে চান। সুতরাং নির্বাচনী ব্যবস্থাটা ঠিক থাকা দরকার। এবং আমাদের এক্সপিরিয়েন্স, আরেকটা কথা একটু এখানে জরুরি, কনস্টিটিউশন নিয়ে আমরা অন্যান্য অনেক দেশের কথা বলি যে ওখানে এটা আছে, সেখানে সেটা আছে, ওখানে ওটা কাজ করছে, কিন্তু আমি মনে করি প্রত্যেকটা দেশের নিজস্ব একটা এক্সপিরিয়েন্স আছে, নিজস্ব একটা প্র্যাকটিস আছে। আমরা তত্ত্বাবধায়ক সরকার রেখে দেখেছি, তার আগে ছিল না, তারপর বাতিল হওয়া দেখেছি, সব কিছুরই আমাদের একটা এক্সপিরিয়েন্সের মধ্য দিয়ে গেছি। আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের তত্ত্বাবধায়ক ব্যবস্থাটা থাকা উচিত, সিরিয়াসলি থাকা উচিত। সুতরাং এটা আমাদের একটা পরিবর্তন যদি করতে হয়, এবং একটা ফান করে বলি, ধরুন আওয়ামী লীগ নিষিদ্ধ হয়নি এবং নির্বাচনে আওয়ামী লীগ পার্টিসিপেট করতে চাইলো, এই নির্বাচনটা তো হবে এই সরকারের অধীনে, তারপরে সরকারটা তত্ত্বাবধায়কের অধীনে হবে কি হবে না, এই প্রশ্ন আওয়ামী লীগকে জিজ্ঞেস করলে কি বলবে? কি মনে হয়, পরেরটা কি ওই সরকারের অধীনে হবে? আমরা ধরলাম বিএনপি ক্ষমতায় আসলো এবং মিস্টার খায়রুল হক আমাদের এই দেশটাকে ধ্বংস করার জন্য সবচেয়ে বড় কালপ্রিটদের একজন, আমি এত রাগঢাক করে কথা বলি না। সো খায়রুল হকের ওই রায় দেখিয়ে আওয়ামী লীগ, এবং তাকে আমি সংবিধান লঙ্ঘন বলে মনে করি, উনি প্রধান বিচারপতির পর সম্ভবত জুডিশিয়াল কমিশন কিসে গেলেন, আইন কমিশনের চেয়ারম্যান হয়েছেন, তাকে প্রধান বিচারপতির পদমর্যাদায় দেওয়া হয়েছে। এইটুকু লোভের জন্য একটা মানুষ একটা দেশ ধ্বংস করেছে। ঠিক আছে, সে আওয়ামী লীগ বারবার বলেছে এটা কনস্টিটিউশনের সাথে যায় না, এটা ইত্যাদি ইত্যাদি। 13 অ্যামেন্ডমেন্টের রায় যদি আপনারা দেখেন, দেখবেন কি কি বলছেন, যদিও তারা দুবারের কথা বলেছিলেন। সরিয়ে রাখি, আওয়ামী লীগ তখন বলবে খায়রুল হক বলেছিলেন অসাধারণ রায়, এটা বিএনপির আন্ডারেই হবে না। সো আমাদের একটা অদ্ভুত কনসেনসাস কিন্তু আছে, যেখানে 100% মানুষ মনে করে নির্বাচনটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়া দরকার। সুতরাং আমাদের দেশের প্র্যাকটিসে আমরা বুঝেছি এটা ছাড়া দেশ ধ্বংস হয়। এখানে একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার আছে, আপনি কনস্টিটিউশনালিটি দেখাবেন নাকি আরেকটা ইস্যু। 13th অ্যামেন্ডমেন্টের রায়েই যখন দুটো নির্বাচনকে 13th অ্যামেন্ডমেন্টের অধীনেই দেয়া যাবে বলে খায়রুল হক বলেছিলেন, পরে উনি
মানে মূল যে ডিটেলড রায় তাতে চেঞ্জ করে ওখানে সংসদ ঢুকিয়েছেন। আগে বলেছিলেন ওটা লাগবে না, এবং যে যুক্তিটা দিয়েছেন হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, এখানে বড় বড় আইনজীবীরা আছেন, কনস্টিটিউশনের চাইতে একটা বড় আইন আছে, সিকিউরিটি অফ দ্য স্টেট অ্যান্ড পিপল, জনগণ এবং রাষ্ট্রের নিরাপত্তার চাইতে বড় কোনো আইন নাই, খায়রুল্লাহকে লিখেছিলেন। সুতরাং তাই যদি হয়ে থাকে, আমাদের এক্সপেরিয়েন্স আমাদের স্টেট ফ্র্যাজাইল হয়ে ধ্বংস হয়ে গেছে শুধুমাত্র একটা তত্ত্বাবধায়ক সরকার বাতিল করার জন্য। 2011 সালে যেদিন পঞ্চদশ সংশোধনী হয়, আমরা কিন্তু বুঝতে পারছিলাম কি ঘটতে যাচ্ছে, আমরা প্রতিবাদ করেছিলাম যারা এই ব্যাপারগুলো বুঝতে পারি। সো এটা থাকা জরুরি বলে আমি মনে করি। খুবই ভালো প্রস্তাব আমি মনে করি, মূলনীতিকে মৌলিক অধিকার হিসাবে স্বীকৃতি দেয়া। 70 অনুচ্ছেদের ব্যাপারে যে দুটো বলা হয়েছে, আমি ইভেন আরো লিবারেল থাকতে চাই, মানে পাকিস্তানের সংবিধানের আর্টিকেল 59A, ইফ আই এম নট রং, আমি মানে পাকিস্তানের সংবিধান পছন্দ করি এই ধারাটা, সেখানে আরো দুটো জিনিস ওরা যোগ করেছে। সরকার গঠন হওয়ার সময়, সরকার যখন গঠন হচ্ছে আপনি ভোট না দিলে তো আসলে হবে না, সরকার পড়ে যাবে, মানে অনাস্থা ভোটের সময় দেয়া যাবে না। ট্রেজারি বিল ছাড়া আরেকটা জিনিস যোগ করেছে, সেটা হলো সংবিধান পরিবর্তনের সময়ও দলের বিরুদ্ধে ভোট দেওয়া যাবে না। সো অন্তত এই চারটাকেও যদি আমরা অ্যাকসেপ্ট করি, 70 মাস্ট বি চেঞ্জড। এবং আমি এই কথা অনেকবার বলেছি, কামাল স্যার এখানে আছেন, মানে আর্টিকেল 70 আমাদের যে আদি সংবিধানে ছিল, সেই সংবিধানে এটা না থাকা উচিত ছিল এই ফর্মে। আমি একেবারেই একমত, এটা থাকা যাবে না তা না, কারণ আমাদের সরকার আসলে টিকতোই না তাহলে। এটা খুবই ব্রিলিয়ান্ট একটা চিন্তা, কিন্তু এটাকে ছাড় দিয়ে ওই যে আবার আমরা পরবর্তীতে এখন প্র্যাকটিসের মাধ্যমে বুঝতে পারলাম, এটার মাধ্যমে বাংলাদেশে আসলে কোনো আইন বিভাগ নাই, ইটস জাস্ট আ রাবার স্ট্যাম্প অফ এ পারসন। প্রাইম মিনিস্টার যা বলেন ঠিক তাই ওখানে দিনের শেষে হয়ে যায়। সুতরাং আমাদের কিন্তু আসলে জন্ম থেকেই বাংলাদেশের, আমরা সেপারেশন অফ পাওয়ারের যে কথা বলি, লেজিসলেচার থাকবে, এক্সিকিউটিভ থাকবে, এবং একটা জুডিশিয়ারি থাকবে। আমাদের শুরু থেকে আসলে লেজিসলেচার ছিল না, নাম্বার 1। 75-এর পর এখানে 116-এর কথা আছে, হুইচ ইজ ভেরি রাইট। আমাদের আসলে জুডিশিয়ারি অলমোস্ট নাই করে ফেলা হয়েছে, কারণ লোয়ার জুডিশিয়ারি, মানে ভাষাটা এরকম আছে, রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সাথে আলোচনা করে, তার মানে এখানে মূল কর্তা কিন্তু রাষ্ট্রপতি। আরেকটা ফাঁকি আছে, যারা নতুন কনস্টিটিউশন পড়ছেন তারা সংবিধানে যত জায়গায় রাষ্ট্রপতি আছে তত জায়গায় পড়ে ফেলবেন এটা আসলে সরকার, প্রধানমন্ত্রী। কারণ প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়াও উনি শুধু দুটো কাজ করতে পারেন, প্রধানমন্ত্রী নিয়োগ এবং প্রধান বিচারপতি নিয়োগ। সো বাকি সব কিছু উনি করতে পারেন। সো এটা আসলে দিনের শেষে সরকারের হাতে আছে, এটা দিয়ে হবে না। খুব কোর কয়েকটা জায়গাও যদি আমরা করতে পারি, আমি খুব দ্রুত আরো কয়েকটা কথা বলি। বাইক্যামেরাল পার্লামেন্ট নিয়ে আমার অপিনিয়ন হচ্ছে এটা থাকা ভালো, এবং এতে আমরা সুন্দর একটা কাজ করতে পারি। সেটা হচ্ছে আমাদের যেহেতু প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের কথা আছে, আমি লোয়ার হাউসে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পছন্দ করি না, বিকজ এগেইন 70 রাখা হয়েছিল যে কারণে। প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন যদি আমরা লোয়ার হাউসে রাখি, একই ঘটনা ঘটবে। ধরুন বাংলাদেশে গ্রোসলি 35% ভোট পেয়ে জেনারেল মেজরিটি পাওয়া যায়, কিন্তু আপনি যদি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন করেন, আমাদের 300 সিটের মধ্যে 35% ভোট পেলে উনি 105টা সিট পাবেন। ওনার আরো কতগুলো সিট প্রয়োজন আছে আপনি খেয়াল করে দেখুন। ফলে যেটা দাঁড়াবে, সরকার স্টেবল হবে না। এই প্রবলেমটাকে সলভ করার জন্য আমার মনে হয় আমরা বাইক্যামেরাল যদি করি, আপার হাউসটা জেনারেল ইলেকশনের যে পপুলার ভোট, উনি 35% পেয়েছেন, 160 সিট পেয়েছেন, উনি সরকার। আপার হাউসে কিন্তু উনি 35টা সিটি পেলেন, আমাদের যদি 100 সিট সুবিধার জন্য ধরে নেই, ওনার কিন্তু আরো 16টা সিট লাগবে, আরো 16টা ভোট লাগবে কোনো কিছু পাস করার জন্য। ফলে সেখানে আমরা একটা চেক অ্যান্ড ব্যালেন্স ইনশিওর করতে পারি। এবং আমরা আমেরিকার সেনেটে অনেকগুলো এক্সক্লুসিভ ক্ষমতা আছে বেশ কিছু নিয়োগের ক্ষেত্রে, এত সময় নেই, না হলে ডিটেল বলতাম, সেগুলো আমরা আপার হাউসে রাখতে পারি। তাতে কিন্তু যে চেক অ্যান্ড ব্যালেন্স চাই আমরা, সেটাও এনশিওর করা যায়। আমি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতা, মানে ক্ষমতার ভারসাম্যের প্রশ্ন এসছে। রাষ্ট্রপতির হাতে কিছু ক্ষমতা আমরা দিতে পারি, অথবা আমি এখানে যে কনস্টিটিউশনাল পোস্টগুলোর জন্য কলেজিয়াম, ইনফ্যাক্ট আমাদের আশপাশে এটা চর্চার খুব ভালো এক্সাম্পল আছে, মানে শ্রীলঙ্কাতেই আছে। শ্রীলঙ্কাতে এরকম একটা কাউন্সিল আছে যারা কনস্টিটিউশনাল এবং আরও কিছু, ইভেন পুলিশের আইজিপি সরকার ওখানে সরাসরি নিয়োগ করতে পারে না, ওখানে ওই কমিশন সেটা করে। এবং খুব ইন্টারেস্টিংলি শ্রীলঙ্কার এই এক্সপেরিয়েন্স আছে যে সরকার অথরিটারিয়ান হয়ে উঠতে চেয়েছে, 2 রাজাপাকসে ভাই, প্রথম এটা চন্দ্রিকা কুমারতুঙ্গা ওই কমিশন করেছেন, পরে মহেন্দ্র রাজাপাকসে এসে ওই অ্যামেন্ডমেন্ট বাতিল করেছেন, কারণ উনি চেয়েছেন এই কমিশন না থাকুক, উনিই করুক। তারপর আবার সিরিসেনা যখন প্রেসিডেন্ট হন, উনি আবার ওই কমিশনটা ফিরিয়ে এনেছেন। আবার এরপর তার ভাই গোতাবায়া যখন হলেন, তিনি আবার ওটা বাতিল করেছেন। সো এই চর্চা শ্রীলঙ্কায় আছে। আমিও মনে করি ব্যক্তিগতভাবে এইভাবে আমাদের এই রকম একটা কমিশন থাকা দরকার, যারা
গুরুত্বপূর্ণ পদগুলোতে নিয়োগের ক্ষেত্রে কাজ করবেন, তাতে নিশ্চিতভাবে প্রধানমন্ত্রীর ক্ষমতা অনেক কমে যাবে। প্রেসিডেন্টের হাতে আরও দু একটা, যেমন আমি উদাহরণ দিই, এই কমিশন যখন একটা প্যানেল সিলেক্ট করবেন, ধরেন ইলেকশন কমিশনের প্যানেল সিলেক্ট করবেন, ধরুন 5 জন হবে, ওরা 7 জন বা 8 জনের একটা প্যানেল ঠিক করলেন, এটা রাষ্ট্রপতির কাছে যাবে। এখনকার সংবিধান অনুযায়ী আসলে দিনের শেষে এটা সরকার। সো আমরা যদি 48-এর 3-তে আরও কয়েকটা জিনিস যোগ করে দেই, যে এই যে কমিশনের কাছে কমিশন যে প্যানেল পাঠালো রাষ্ট্রপতির কাছে, সেটা রাষ্ট্রপতি সরাসরি নিজের অথরিটিতে করে দিতে পারবেন, এরকম আলোচনা হতে পারে। আর হচ্ছে এটা খুব জরুরি বলে আমি মনে করি, এখানে ডক্টর কামাল স্যার আছেন, আমি ধারণা করি ওনারাও এটার বিরুদ্ধে তখন ছিলেন। এরশাদ যে 8th অ্যামেন্ডমেন্টে সুপ্রিম কোর্টের বেঞ্চ নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন জেলায়, আমাদের জেলায় কিন্তু বেঞ্চ যাওয়ার অপশন এখনকার কনস্টিটিউশনে আছে, টেম্পোরারি বেঞ্চ, কিন্তু পার্মানেন্ট বেঞ্চ করার কথা। এখানে আমি জানি না যারা সুপ্রিম কোর্টের মুস্তাফিজ ভাইরাও এটাকে কিভাবে দেখবেন, আরিফ ভাই কিভাবে দেখবেন। আমি মনে করি কোনো ফর্মে, যেহেতু আমরা ইউনিটারি স্টেট, আমাদেরকে কোনো না কোনো ফর্মে মানুষের কাছে কিছু ডিসেন্ট্রালাইজেশন এনশিওর করতে হবে। সেটা ইউনিটারি স্টেটে থাকবে না, এভাবে না ভেবে অল্টারনেটিভ ভাবা যায় কিনা। এবং শেষ করছি, যেটা মুস্তাফিজ ভাই বলছিলেন লোকাল গভর্নমেন্ট নিয়ে, আর্টিকেল 59 and 60, আমাদের লোকাল গভর্নমেন্টের এক্সিস্টিং স্পিরিট হচ্ছে সরকার তার রেভিনিউ এবং প্রশাসন, আমাদের শুনলে অবাক লাগবে, আমাদের কনস্টিটিউশনের এখনকার প্রভিশন মতোই চাইলে পুলিশ প্রশাসন সবাইকে উপজেলা চেয়ারম্যানের আন্ডারে দিয়ে দেওয়া যায়, বলা হচ্ছে করতে পারবে স্টেট, এরকম আইন। আমি সংশোধনী এমন হওয়া দরকার, এটাকে মনে করি ইম্পারেটিভ করে দেওয়া হোক, দিতেই হবে। সো লোকাল গভর্নমেন্টগুলো যদি ওইভাবে কাজ করে, এইটুকু করতেও যদি পারি, মোটামুটি আমার মনে হয় আমরা খুবই ভালোভাবে আগাতে পারবো। আর শেষ করছি ওই কথাটা দিয়ে, প্রায় বলছি একই কথা, রিপিটেশন হয়, আমরা যেন কনস্টিটিউশন লেখাটেখা, আইন লেখাটেখাকে খুব বেশি ওভার এস্টিমেট না করি। মানে আমি যারা কনস্টিটিউশনে কথা বলছেন, মানে আমাদের যাবতীয় সংকট একটা কনস্টিটিউশন নিয়ে, আমরা একটা কনস্টিটিউশন লিখে ফেলতে পারি আর কোনোদিন ফ্যাসিবাদী ব্যবস্থা আসবে না, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। না, এটা করা যায় না, এটা কোনোদিনও হয় না। দ্যাট ডাজন্ট নেসেসারিলি মিন আমরা এটা নিয়ে কাজ করবো না, কিন্তু ওই অতি উচ্চাসা করি না যেন, কারণ আমরা এতে হতাশ হব। সো আমি এটুকু বলেই শেষ করি, আমাদের এই আলোচনাটা হোক, এবং লিস্ট কতটুকু, এটাই সরকার করুক না করুক, আমাদের যদি একটা কনসেনসাস হয় যাতে পরবর্তী নির্বাচিত সরকারও সেটা করতে পারে, সেরকম একটা পরিস্থিতি যাতে তৈরি হয়। থ্যাংক ইউ।